গুড মর্নিং। আমাদের আলোচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কোর্স 9-এর ফার্স্ট হাফের ইউনিট 5 টপিক প্রবলেম লার্নার্স বা সমস্যামূলক শিক্ষার্থী। তো সমস্যামূলক শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি বা কীভাবে তাদেরকে চিহ্নিতকরণ করা যাবে বা সমস্যামূলক শিক্ষার্থী কাদেরকে বলা হবে সেই বিষয়ে আমরা আগে জেনেছি। যে শুধুমাত্র সমস্যামূলক শিক্ষার্থী মানে আইকিউ লেভেলে তারা স্বাভাবিকের থেকে পিছিয়ে থাকবে তা নয়, যারা ওপরে থাকবে মেধাবী বা গিফটেড লার্নার্স তারাও কিন্তু সমস্যামূলক শিক্ষার্থী হতে পারে। অর্থাৎ যে কোনোভাবে তোমার ক্লাসরুমের পরিস্থিতিকে যারা সমস্যাগ্রস্ত করে তুলতে পারে বা স্বাভাবিক পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশটাকে নষ্ট করবে তারাই হচ্ছে সমস্যামূলক শিক্ষার্থী। এবার সমস্যামূলক শিক্ষার্থী যখনই আইডেন্টিফিকেশন করা হবে তার বিষয়ে আমরা আলোচনা করেছি আগের আলোচনায়, যে কিভাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো কী কী পদ্ধতিতে। এবারে চিহ্নিত করার পরে তাদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পথ বা কী কী উপায়ে সমস্যা সমাধান করা যাবে সেই বিষয়ে আলোচনা করা যাক। আজকের আমাদের সমস্যা সমাধানের জন্য যে পথ বা নির্দেশনা বা এটা দেওয়া যায় সেটা হচ্ছে নির্দেশনা বা পরামর্শদান, যেটা তোমরা পরবর্তী সেমিস্টারে শিখবে। সেমিস্টার 4-এ তোমাদের একটা বিষয় থাকবে নির্দেশনা এবং পরামর্শদান। তো স্যার আগে আলোচনা করেওছেন নির্দেশনা বিষয়ে, তো এখানে নির্দেশনা ও পরামর্শদানের সংজ্ঞা পৃথক পৃথকভাবে তুলে ধরা হলো। মূল ব্যাপারটা হচ্ছে নির্দেশনার মূল সারমর্ম হচ্ছে ব্যক্তির আগামী দিনে চলার পথকে নিষ্কণ্টক রাখাই হলো নির্দেশনার মূল লক্ষ্য। ঠিক আছে, একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন অন্য ব্যক্তির কাছে সমস্যা সমাধানের জন্য আসবেন এবং যিনি অভিজ্ঞ ব্যক্তি তিনি সমস্যা সমাধানের পথ বলবেন, সেটাই হচ্ছে নির্দেশনা। এখানে তুমি অভিজ্ঞ টিচার হিসেবে তুমি একজন সমস্যামূলক শিক্ষার্থীকে নির্দেশনা দান করতেই পারো। আর পরামর্শ দান হচ্ছে সেই ব্যাপারটা যেখানে একটা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, যেখানে একজন সমস্যা সংক্রান্ত ব্যক্তি নিজে থেকে অপর একজন ব্যক্তির কাছে যাবেন এবং তার দুর্বলতা এবং সমস্যার সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি তাকে সচেতন করে তুলবেন এবং তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতাটাকে জাগ্রত করা হবে যাতে তিনি নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারেন। সামান্য সূক্ষ্মতম পার্থক্য রয়েছে। আচ্ছা, যাই হোক, তো এই সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের সমস্যা সমাধানের মূল উপায় তাহলে আমাদের তুলে ধরা হলো, সেটা হচ্ছে নির্দেশনা ও পরামর্শদান। নির্দেশনা ও পরামর্শদানের যেটা এই এই আমাদের যে আজকের আলোচনা সেখানে সমস্ত বিষয় ব্যাপারই যে তোমাদের এখানে লিখতে হবে বা এই ব্যাপার তা কিন্তু নয়। যেগুলো নোটের আকারে লিখতে হবে বা যেগুলো আলোচনাগুলো তোমাদের বিশেষভাবে শোনা দরকার সেগুলো আমি সেই আলোচনার শুরুতে বলে দেবো। যেমন এই টপিকটা, এই বিশেষ করে এই আলোচনাটা এটা কিন্তু শুনতে হবে এবং তোমাদের পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। সুতরাং তোমাদের এই আলোচনাটা একটু শুনে রাখো, অর্থাৎ জাস্ট এই স্লাইডটা। এখানে হচ্ছে সমস্যা সমাধানের ব্যবস্থা, অর্থাৎ সমস্যা সমাধান করতে গেলে কি কি উপায় নিতে হবে। প্রথম এটা হচ্ছে, দেখো দুটো পদ্ধতি আছে, সমস্যা সমাধানের বিভিন্ন ধাপ আর সমস্যা সমাধানের জন্য নির্দেশনা পরামর্শদানের বিভিন্ন ধাপ আর নির্দেশনা ও পরামর্শদানের বিভিন্ন স্তর। ঠিক আছে, তাহলে নির্দেশনা ও পরামর্শদানের বিভিন্ন ধাপ মানে অর্থাৎ কি কি উপায়ে নির্দেশনা তুমি দেবে তার জন্য আগে আগে নির্দেশনার আগে আগে এটা প্রি প্ল্যান তৈরি করতে হবে। ফার্স্ট হচ্ছে সমস্যাটিকে সঠিকভাবে চিনতে হবে, অর্থাৎ সত্যিই ব্যক্তিটি সমস্যাগ্রস্ত কিনা, অর্থাৎ তোমার ক্লাসের ওই শিক্ষার্থীটি কি সত্যিই সমস্যাগ্রস্ত সেটা তোমাকে দেখে নিতে হবে। দেখতে হবে যে তার মূল সমস্যার জায়গা কোনটা, সমস্যাটিকে পূর্ণাঙ্গ আকারে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ দেখতে হবে যে সমস্যাটার মূল গভীরে কোন জায়গা থেকে সমস্যাটা তৈরি হচ্ছে, কবে থেকে তৈরি হয়েছে, কতদিন ধরে সাফার করছে এবং যার ফলশ্রুতি হিসেবে তোমার ক্লাসে কী কী ধরনের সমস্যা তৈরি করছে। বিকল্প পথগুলোর মূল্যায়ন করতে আগে তোমাকে বিকল্প সমাধানসমূহ অনুসন্ধান করতে হবে, অর্থাৎ সমস্যা সমাধানের জন্য অনেকগুলো রাস্তা আছে, সেগুলো আগে তোমাকে প্ল্যান তৈরি করে রাখতে হবে যে এই পথেও সমস্যা সমাধান হতে পারে, এই পথে হতে পারে, নানা রকম সমাধানের পথ তোমাকে রেডি রাখতে হবে এবং প্রত্যেকটা পথের মূল্যায়ন করতে হবে, বিকল্প পথগুলির মূল্যায়ন তৈরি করতে হবে। অর্থাৎ দেখতে হবে যে সেই শিক্ষার্থীর ক্ষেত্রে কোন বিকল্প পথটি সবথেকে বেশি লাগসই বা সবথেকে বেশি তার ক্ষেত্রে প্রযোজ্য। এমন নয় যে সেই শিক্ষার্থীটি হয়তো আর্থিক দৈন্যদশায় ভুগছে, তাকে তুমি এমন একটা পথ বললে যে পথটার খুবই বেশি তার গার্জেনকে বলা হলো যেটা খুবই ব্যয় সাপেক্ষ, সেই ধরনের পথ আমরা যাব না। বিকল্প পথগুলো মূল্যায়ন সেটাই হবে যেটা সবথেকে বেশি তার জন্য প্রযোজ্য এবং শ্রেষ্ঠ বিকল্পটি বাছাই করে তার জন্য প্রেসক্রাইব করতে হবে। এরপর হচ্ছে নির্দেশনা পরামর্শদানের যখন ছকটা তৈরি হয়ে গেল, এরপরে আসছে যে কি কি পদ্ধতিতে নির্দেশনা দেওয়া হবে, অর্থাৎ নির্দেশনা দেওয়ার আগে প্রি প্ল্যান করলাম আগের স্টেপে, এরপরে কি পদ্ধতিতে এগোবো নির্দেশনা পরামর্শদানের জন্য। এখানে তালবস্য এটা রেপ হতো, এটা যাই হোক একটা মিস হয়ে গেছে। তোমার নির্দেশনা পরামর্শদানের বিভিন্ন স্তর। এটা ফার্স্ট অফ অল নির্দেশনা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে,
ফার্স্ট স্টেপে করতে হবে, যেটা হচ্ছে সুসম্পর্ক স্থাপন। যাকে তুমি নির্দেশনা দেবে সেই শিক্ষার্থী বা সেই ব্যক্তির সাথে তোমাকে সুসম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ সেই শিক্ষার্থীটিকে কখনো এমন হওয়া চলবে না যে সেই শিক্ষার্থীটি তোমার প্রতি পূর্ব থেকেই মানে কোনো না কোনোভাবে হয়তো তোমার প্রতি অসন্তুষ্ট, সেই শিক্ষার্থী তোমার ক্লাস করতে পছন্দ করে না, তোমার ভাবমূর্তি তার কাছে পছন্দ নয়, এই ধরনের ব্যাপার কিন্তু হলে চলবে না। অর্থাৎ সেই শিক্ষার্থীর বিশ্বাস অর্জন করতে হবে, তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে পরিকল্পনা করতে হবে, অর্থাৎ কী পদ্ধতিতে সমস্যা সমাধান করা যাবে, অর্থাৎ তাকে কী পদ্ধতিতে তুমি সমস্যার কথাটা তুলে ধরবে তার সামনে, যে তুমি এই সমস্যার মধ্যে ভুগছো, তোমার এই সমস্যার সমাধান আমি করতে পারবো, আমার উপর বিশ্বাস রাখো, আমার কতগুলো কথা শুনে চলো। এবং তোমাকে যেহেতু সেই শিক্ষার্থীটি শ্রদ্ধা করে, তাহলে সে তোমার কথাগুলো শুনবে এবং তোমার কথা মেনে চলতে চেষ্টা করবে। অর্থাৎ তোমার কথা মেনে চলার মাধ্যমে তার নিজের সমস্যা পক্ষান্তরে সমাধান হয়ে যাবে। এরপরে সমাধানের প্রচেষ্টা করতে হবে, তারপরে সমাধানের উপায় বের করতে হবে। এরপরে আসছে সমাধানের যে উপায়, সেই উপায়গুলো তাকে দিতে হবে, অর্থাৎ তুমি প্রেসক্রাইব করবে এবং তাকে সেই পথে চলতে হবে। ঠিক আছে, সেই পথে চলার জন্য তাকে তুমি নির্দেশনা দেবে যে এই এই কাজগুলো তুমি করবে, এটা তোমাকে বোঝা হলো। তারপরে লাস্ট স্টেপ হচ্ছে অনুসরণ, যেটা শিক্ষার্থীর কাজ, তোমার কথা শুনে শিক্ষার্থী করবে। ঠিক আছে, ফলো আপ করা বা অনুসরণ করা, তোমার কথাগুলো শুনে শিক্ষার্থীটিকে করতে হবে সেটা। অর্থাৎ তুমি সেটা শিক্ষার্থীকে ডাইরেক্ট বলতে পারো বা শিক্ষার্থীর গার্জেনকে ডেকে কথা বলার সময় সেটা তুলে ধরতে পারো। এরপরে আসছে যে বিভিন্ন সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের প্রেক্ষাপটটা আমরা আগেই তুলে ধরেছিলাম যে কত ধরনের সমস্যাগ্রস্ত শিক্ষার্থী হতে পারে। যার ফার্স্ট অফ অল সমস্যাগ্রস্ত শিক্ষার্থী হচ্ছে গিফটেড লার্নার্স বা মেধাবী, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, যাদের নর্মাল ক্লাসরুমে শ্রেণীকক্ষের পড়াশোনাটা তাদের কাছে কোনো মিনিংলেস হয়ে যাচ্ছে, অর্থহীন। কারণ তুমি নর্মাল যে ক্লাসরুমে পড়াচ্ছ সেটা তার কাছে কোনো গুরুত্বই থাকছে না, কারণ তার মেধা নর্মাল ক্লাসরুমের থেকে অনেক বেশি, স্বাভাবিকের থেকে অনেক বেশি, 120-র অনেক বেশি, 140-এর কাছাকাছি চলে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি, যে প্রতিভাবান শিক্ষার্থী সে যেহেতু, তার জন্য কিন্তু নর্মাল ক্লাসরুমের পরিবেশটাকে সে মেনে নিতে পারছে না, যার ফলে সে অন্য বন্ধুদেরকে ডিস্টার্ব করছে, তাদেরকে শুনতে দিচ্ছে না, তোমার ক্লাসরুমের স্বাভাবিক পরিবেশকে নষ্ট করছে। এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, এর নির্দেশনার ফার্স্ট হচ্ছে অনুভূমিক পরিপুষ্টি। ঠিক আছে, সেই শিক্ষার্থীটার জন্য, সেই শিক্ষার্থীটা যতটা নিতে পারবে তার বয়স অনুযায়ী সময়োযোগী, মানে যে সময়োপযোগী, যেটা হচ্ছে তোমার, আমরা এখন যেটা অত্যন্ত আধুনিক টেকনিক্যাল ওয়ার্ল্ডে আছি, টেকনোলজির সাহায্য নিচ্ছি, সেই সাহায্য নিয়ে তার বয়সের উপযোগী যতটা দেওয়া যায় সেটা নিয়ে তাকে পড়ানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ নানা ডাইমেনশনে তাকে টপিকটা বোঝানোর চেষ্টা করতে হবে। তার ফলে কী হবে, ছোটো বয়স থেকে সে তার কল্পনা শক্তি এবং তার সৃজনশীল ক্ষমতার উন্মেষ ঘটবে, এটা তার পরবর্তী জীবনের পক্ষে সহায়ক হবে। এরপর হচ্ছে ত্বরণ, দুটো ভাগে হতে পারে। একটা হচ্ছে তাকে তুমি ত্বরণ মানে ক্লাসে একটা ক্লাস প্রমোশন দিয়ে দিলে, ক্লাস 4-এর বাচ্চা, তাকে তুমি দেখলে যে ক্লাস 5-এরটা নর্মালভাবে সে পেরিয়ে যেতে পারবে, 6-এ একবারে প্রমোট করে দিলে, সেটা হয়তো স্কুল অথরিটির সাথে কথা বলে সেটার ডিসিশন নেওয়া হবে। আর তা না হলে একটা জিনিস হতে পারে, মানে যেটাকে আমরা প্রমোশনটাকে স্কিপিং, একটা ক্লাস স্কিপ করে যাওয়া বলছি, স্কিপ করে তুমি যেতে পারো। সেটার জন্য অবশ্যই বাড়ির পরামর্শ এবং বাড়ির সাথে কথা বলে এবং স্কুলের অথরিটির সাথে কথা বলে সেটার ডিসিশন নেওয়া যেতে পারে। এরপরে আসছে সেটা হচ্ছে ক্লাসের যেটা সময়, সেটা হ্রস্ব মেয়াদ, অর্থাৎ সময়টা কম রেখে তাকে পড়ানো। অর্থাৎ হয়ে গেল যেটা 1 বছরের পড়ানো হচ্ছে, সেটা হয়তো সে 3 মাসে বুঝে ফেললো, টোটাল ক্লাসটা 5-এরটা হয়তো 3 মাসে বুঝে ফেললো, তাহলে তাকে 6-এ প্রমোট করা হলো। কিন্তু এই 3 মাস অন্যান্য শিক্ষার্থীরা পড়বে 1 বছর, সেই বাচ্চাটি পড়বে 3 মাস, তারপরে বাকি 9 মাস সে কী করবে? তাহলে সেই জন্য কিন্তু তোমাকে তার জন্য প্ল্যান রেডি রাখতে হবে যে 6-এর ব্যাপারটার সঙ্গে সেই আগামী, সেখানে 6-এর নর্মাল স্টুডেন্টরা 1 বছর সময় পাচ্ছে, সে সেখানে 6-এ গিয়ে 9 মাসে সে উদ্ধার করতে পারবে কিনা সেটাও তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। তার জন্য স্কুল অথরিটি আছে, বা সেই সময় যে 9 মাস যদি তুমি তাকে তার সিলেবাস শেষ করতে দাও, তাহলে ওই 9 মাসে সে কী করবে, কী ধরনের কাজ করবে, সেটা তোমাকে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। তারপর হচ্ছে নানাবিধ অত্যাধুনিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে, টেকনোলজির হেল্প নিতে হবে। তুমি নানা ধরনের টিএলএম ব্যবহার করতে পারো, আরও টিচিং এইডস ব্যবহার করতে পারো, এগুলো হতে পারে। সে যাতে নিজে শিখতে পারে তার জন্য তাকে কন্টিনিউয়াস উৎসাহ দিতে হবে, স্বশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করতে হবে, নিজে শেখার ব্যাপারটাকে আরও বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। হয়তো হতেই পারে তার বাড়িতে কোনো গার্জেনের কাছে বসে সে হয়তো তাড়াতাড়ি শিখে নিচ্ছে, তার হেল্প ছাড়া সেই বাচ্চাটি হয়তো অর্থহীন, সেই জায়গা হলে চলবে না, নিজে শেখার অভ্যাসটাকে তৈরি করতে হবে। পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি, আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথাসম্ভব নমনীয়তা বজায় রাখতে হবে, সেগুলো যেন ফ্লেক্সিবল হয়, তার জন্য অবশ্যই সেটা কখনোই তার কাছে যেন চ্যালেঞ্জিং না হয়ে যায়। সে নিতে পারছে বলে যত পারবো চাপিয়ে দেবো সেটা নয়, তার বয়সোপযোগী হতে হবে,
ঠিক আছে। আর বিশেষ স্পেশালাইজ টিচারকে দিয়ে তার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরে আসছে ইএমআর লার্নার্স অ্যান্ড স্লো লার্নার্স। ইএমআর লার্নার্স কি হচ্ছে, এমআরটা হচ্ছে মেন্টালি রিটার্ডেড, যাদের আইকিউ লেভেল 60-এর নিচে নেমে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মেন্টালি রিটার্ডেড বলা হচ্ছে। আরও অনেক নিচেই আমরা বলি, কারণ একবারের মেন্টালি রিটার্ডেড বলতে গেলে 40-এর নিচে চলে যায়। কিন্তু এটা কেন বলছি, 50 থেকে 60 এই যে এই আইকিউ লেভেলে, এখানে কি হচ্ছে, এরা কিন্তু শিক্ষা দেওয়া যায় এদেরকে, তাই এটা হচ্ছে এডুকেবল বা এডুকেবল মেন্টালি রিটার্ডেড, ইএমআর। কারণ এদেরকে শিক্ষা দেওয়া যাবে, শিক্ষাটা নিতে পারবে, কিন্তু হয়তো সৃজনাত্মকভাবে নানা ডাইমেনশনে ভাবতে পারবে না, কারণ সেটা তাদের জন্য তাদের জন্মগত হয়তো কোনো সমস্যার কারণে, গাফিলতির কারণে সেটা হচ্ছে। কিন্তু কখনোই তাদেরকে সেখানে অশ্রদ্ধা করা চলবে না। তারা পিছিয়ে আছে বলে, স্বল্প বুদ্ধি সম্পন্ন বলে তাদেরকে কোনোভাবেই তুমি অবহেলা করতে পারবে না। তাদের জন্য তোমাকে সংশোধনীমূলক শিক্ষণ বা রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে। ব্যক্তিভিত্তিক বা শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, অবশ্যই ব্যক্তিগত বৈষম্যকে আমরা গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে শিক্ষাকে পৌঁছে দিতে হবে। তাহলে সেই শিক্ষার্থীর জন্য যে শিক্ষাটা দরকার, বিশেষ করে সেই শিক্ষার্থীর জন্য সেই পদ্ধতিতে শিক্ষাদান করতে হবে। তাকে নিজেকে সক্রিয় করে তুলতে হবে, আর অর্থাৎ সে নিজে হাতে কলমে কাজ করে শিখতে পারবে সেই ব্যবস্থা করতে হবে। বিষয়বস্তু পুনরাবৃত্তির মাধ্যমে শিক্ষাদান করতে হবে। অর্থাৎ একই টপিক বারবার করে তার সামনে যদি আলোচনা করা যায়, তখন সে নিজেই শিখে ফেলতে পারবে। তখন হয়তো বারবার আলোচনা করে তারই যখন বিরক্ত লাগবে, অলরেডি সে কিন্তু ব্যাপারটা শিখে গেছে। তার মানে কি হচ্ছে, সেই বিষয়টা বারবার পুনরাবৃত্তির মাধ্যমে সে কিন্তু মানে সেই ব্যাপারটা আত্মস্থ করে ফেলতে পেরেছে। শিক্ষাকালটাকে কমিয়ে আনতে হবে, বা এমন মানে সিলেবাসটাকে কম করে দিতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা টপিককে যদি বারবার তার কাছে আলোচনা করা যায়, যেখানে স্বাভাবিক শিক্ষার্থীরা একটা টপিক একবার বা দুবার আলোচনা করলে বুঝে যাচ্ছে, সেখানে তাদের কাছে বারবার করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে। তার ফলে সিলেবাসটা তাদের জন্য কম করে দিতে হবে, যেটা তাদের পক্ষে মানে নেওয়া সহজ হবে। আর বৃত্তিকেন্দ্রিক পাঠ্যক্রম, আগামী দিনে যাতে তারা স্বনির্ভর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, ঠিক আছে, সেই রকম ধরনের পাঠ্যক্রম তৈরি করতে হবে। আর লাস্ট অফ অল সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাদান, অর্থাৎ যেটা মানে তারা হাতে কলমে করে নিজেদের আত্মস্থ করতে পারবে এবং যে শিক্ষার সাথে তারা একবারে পুরোপুরি মিশে যেতে পারবে, সেই ধরনের এক্সপিরিয়েন্স বেসড লার্নিংয়ের দিকে ঝুঁকতে হবে। সেটা তাদের পক্ষে নেওয়াটা মানে সহজ হবে। এরপরে আসছে স্লো লার্নার্স, যারা কিনা একটু ধীর গতি সম্পন্ন, একটু দেরিতে বুঝবে। তাদের হয়তো আইকিউ লেভেল একটু সামান্য কম, কিন্তু মেন্টালি এডুকেবল মেন্টালি রিটার্ডেড বা মেন্টালি রিটার্ডেড নয়, তারা একটু পিছিয়ে থাকবে নর্মাল ক্লাসরুমের থেকে। তাদের জন্য কি করতে হবে, রেমিডিয়াল টিচিং, অবশ্যই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ব্যক্তিভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা যায়। সব থেকে মূল ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অনুপস্থিতির হার কমাতে হবে। অর্থাৎ স্কুলে একটা ধরনের মেজার নেওয়া হলো, স্কুলে আসছে না, সেটা জিনিসটা চলবে না। তাকে রেগুলার ক্লাসে আনার ব্যবস্থা করতে হবে, যাতে করে তুমি ক্লাসের একজন টিচার হিসেবে তাকে ওই মেজারমেন্টগুলো, রেমিডিগুলো দিতে পারবে। তার জন্য তাকে ক্লাসে অবশ্যই আসতে হবে। এবার সেটা স্বল্প অ্যাবসেন্স মেনে নেওয়া যায়, কিন্তু রেগুলার বেসিসে চলতে থাকলে সেটা কিন্তু সম্ভব নয়। তার জন্য অনুপস্থিতির হার কমাতে হবে, বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশ নিতে হবে, যার ফলে পাঠ্যক্রমটাকে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে তাকে বোঝাতে হবে, যাতে পাঠ্যক্রমটা তার কাছে সহজসাধ্য হয়ে ওঠে। অগ্রগতির সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। নেগেটিভ যে উপাদানগুলো, পরিবেশের উপাদান, বিশেষ কোনো মানে বন্ধুর সাথে মিশে এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা, বা বিশেষ কোনো প্রভাবের কারণে তার শেখার ক্ষেত্রে গতি কমে গেছে কিনা, সেটা দেখে সেই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হয়তো তুমি নিজে করতে পারো বা গার্জেনকে দিয়ে করাতে পারো। শিক্ষক অভিভাবক সমিতির সংযোগ স্থাপন করতে হবে। প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন যেটা, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। উপযুক্ত শিক্ষণ প্রদীপনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মানে এর জন্য অ্যাকচুয়াল যেটা তোমার টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিচিং এইডস ব্যবহার করা, সেইটা দিয়ে সাহায্য করে তাকে শেখাতে হবে। সেইটার সাহায্য নিয়ে তাকে শেখানোর ব্যবস্থা করতে হবে। আর যাই ভালো কাজ করবে তার জন্য একটা পুরস্কারের বন্দোবস্ত করতে হবে, যাতে করে সে শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এরপরে আসছে ম্যাথামেটিক্সের যদি সমস্যা থেকে থাকে, গণিত শিখনের ক্ষেত্রে সমস্যার জন্য। গণিত শিখনের ক্ষেত্রে প্রথমে বলে রাখা দরকার, আমাদের গণিত শিখনে মূল সমস্যার জায়গা কিন্তু তৈরি করি আমরা টিচাররা বা গার্জেন যারা, তারা বা অভিজ্ঞ কেউ যদি থেকে থাকে, তার হয়তো বাড়িতে দাদা বা দিদি কেউ আছে, তারা হয়তো সেই ব্যাপারটা সম্পর্কে বাচ্চাটিকে ভয় দেখিয়ে দেয় আগেই, যার ফলে কিন্তু বাচ্চাটি জন্মগতভাবে কিন্তু গণিতে ভয় থাকে না। গণিতে ভয়টা কিন্তু হয় অর্জিত। পরিবেশের সাথে সাথে বড় হয়ে উঠছে, দেখছে যে গণিতে একটা ভীতি সকলের মধ্যেই কাজ করছে, তার মানে হয়তো একটা বিশাল কিছু ব্যাপার। তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে কি, তাকে যদি কন্টিনিউয়াস ব্যাপারটা সম্পর্কে সাহস দেওয়া যায়, আর এই অবাঞ্ছিত অহেতুক ভীতিগুলো না তৈরি করা যায়, তাহলে কিন্তু গণিতে ভীতি থাকবে না শিক্ষার্থীদের। তাহলে প্রথম জিনিস তুমি টিচার হিসেবে কি করবে, নির্ণায়ক অভিক্ষা ব্যবহার করে গণিতে অক্ষম শিশু যারা মানে বিভিন্ন কারণে সমস্যার মধ্যে আছে, তাদেরকে
শিক্ষার্থীটাকে চিহ্নিত করতে হবে। এখানে শিক্ষার্থীর সমস্যা নয়, সমস্যাযুক্ত শিক্ষার্থীগুলোকে চিহ্নিত করতে হবে। ডায়াগনস্টিক টেস্ট নেবে, যে টেস্টের ফলে উঠে আসবে যে বিশেষ ভালো স্টুডেন্টগুলোকে তুমি আলাদা করে নিলে যে এরা ঠিক আছে, এরা নর্মাল ক্লাসরুমের পক্ষে উপযুক্ত। যারা পিছিয়ে আছে, ঠিক আছে, সেই শিক্ষার্থীগুলোকে চিহ্নিত করতে হবে। তারপরে যে জায়গায় সমস্যা হচ্ছে সেই সমস্যা ধরে ধরে নিয়মিত প্র্যাকটিসের ব্যবস্থা। তারপরে বিভিন্ন প্রয়োগ পদ্ধতি, বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার। তুমি তাকে হয়তো তাড়াতাড়ি ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তুমি হাতে গোনা শেখালে, চটজলদি কোনো গুণের পদ্ধতি, নতুন কোনো পদ্ধতি তুমি আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে, বা তুমি নিজে হয়তো কোনো নতুন টেকনিক জানো যার দ্বারা গুণ বা বর্গ বা বর্গমূল এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সেগুলো চটজলদি করে শেখানোর করে, যার ফলে তার ইন্টারেস্টটা বাড়ে। লেখচিত্র বা গ্রাফ পেপারে ব্যবহার করতে হবে। রেমেডিয়াল টিচিং অবশ্যই এখানেও খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছে ওরালি এবং ভিজুয়ালি ডিসেবলড লার্নার্স, তাদের জন্য কি নির্দেশনার ব্যবস্থা করা যেতে পারে। ওরালি ডিসেবলড মানে ভাষা কথা বলার ক্ষেত্রে সমস্যা থেকে যাবে, ভাষায় কোনো জড়তা, স্ট্যামারিং বা তোতলামি এইগুলো থাকবে, যার ফলে তারা কিন্তু স্বাভাবিক কথাবার্তা বলতে গিয়ে নিজেদের মধ্যেই তারা দেখছে যে আমাদের কথা বলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে রাখে, হীনম্মন্যতায় ভোগে। এই জায়গাটা কিন্তু করা চলবে না। তাদেরকে যদি তুমি আবার ঠিক আছে, সে হয়তো বাচ্চাটি কথা বলতে চাইছে, তাকে তুমি থামিয়ে দিলে বারবার, তাহলে কিন্তু দেখবে সেই বাচ্চাটি আস্তে আস্তে নিজের মধ্যে হীনম্মন্যতায় ভুগতে ভুগতে কথাটাই বেশি বলতে চাইবে না। এই জায়গাটা কিন্তু তাকে বলার জায়গাটা, প্ল্যাটফর্মটা দিতে হবে। যদি তাকে বন্ধুরা কোনো সেই যেভাবে সহযোগিতা না করে, বন্ধুদেরকে নিয়ন্ত্রণ করবে যে তার সবাই তোমরাও যেমন কথা বলতে পারো, ওর হয়তো কোনো সমস্যা তৈরি হচ্ছে, আগামী দিনে সেটা কেটে যাবে। এক্ষেত্রে কিন্তু বাচ্চাটা নিজে যদি সাহস পায়, তাহলে কিন্তু সেটা অবশ্যই চটজলদি সেই বাচ্চাটি সেই সমস্যা রিকভার করে উঠতে পারে। স্পিচ প্যাথোলজিস্টের সাহায্যে দুর্বলতাকে চিহ্নিত করে সেটাকে ওভারকাম করা যায়। প্রাঞ্জল ভাষায় শিক্ষকের বক্তব্য উপস্থাপন, যেটুকু ভাষা বলতে সহযোগিতা মানে সাহায্য পাচ্ছে, বা যেটা বলতে সে সহজসাধ্য মনে করছে, যেটুকু কথা বলতে, তার মধ্য দিয়ে কথাগুলো যাতে উঠে আসে, তার জন্য তার সাথে কন্টিনিউয়াস কথা বলা প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে উৎসাহ দান এবং আত্মবিশ্বাস বাড়ানো। অবশ্যই তাকে কথা বলার জন্য তাকে কন্টিনিউয়াস তাকে উৎসাহ দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, তোমার বলাটা হচ্ছে, বা ওই যে ওই সমস্যাটার কারণে সাফার করছিল সেই সমস্যাটাকে গুরুত্বই দেওয়া যাবে না, তার ফলে বাচ্চাটাও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইবে। ঠিক আছে, এরপর হচ্ছে দুটো বক্তব্য পরিবেশনের মাঝে যথেষ্ট সময় দিতে হবে। বাচ্চাটি যখন থেমে থেমে বলবে, ঠিক আছে বলো বলো, অর্থাৎ ওই সমস্যাটাকে না গুরুত্ব দিয়ে তার কথা বলার ওপরে জোর দিতে হবে, তাহলেই দেখবে সেই সমস্যাটাকে ভুলে সে নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে চাইছে। এরপরে যখন আস্তে আস্তে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে, তখন বিতর্ক সভা, প্যানেল ডিসকাশন, অর্থাৎ কথা বলার থ্রোটাকে তার কাছে বোঝাতে হবে কোন জায়গাতে কী ধরনের কথা বলা উচিত, বিতর্ক সভায় কী ধরনের কথা বলা উচিত, নিজের বক্তব্যটাকে অন্যের ওপর উপস্থাপন করা, নিজের বক্তব্য দিয়ে অন্যের বক্তব্যকে নাকচ করা, আবার কাউকে বোঝানো, আবার কখনো কখনো কারোর প্রশ্নের উত্তর দেওয়া, আবার যখন কোনো জায়গাতে হয়তো সে ভুল করে ফেলেছে, তার সেই সময় গলার টিউন, সেগুলো নানা ধরনের কথা বলার মাধ্যমে তার কিন্তু উঠে আসবে। সেগুলো আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে সেই জায়গাটাকে, যারা স্বাভাবিক তাদের ক্ষেত্রে তারা পরিবেশে দেখে শিখে ফেলে, এদের হয়তো প্রশিক্ষণ লাগে, একটু সময় সাপেক্ষ, কিন্তু ওভারকাম করা যায়। দৃষ্টিহীনদের ক্ষেত্রে মূল সমস্যার জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে অবশ্যই ব্রেইলের ব্যবহার করতে হবে, কারণ একবারই যারা দেখতে পায় না তাদের জন্য ব্রেইলের ব্যবহার ছাড়া উপায় নেই। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে, যাদের কিনা সামান্যতম সমস্যা আছে, চশমার দরকার আছে, তাদের জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে। ইন্দ্রিয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ অন্যান্য হাতে ছুঁয়ে বা কিছু অনুভব করে যেটা বুঝতে পারবে সেই ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। অ্যাবাকাস পদ্ধতি আছে তার জন্য। ব্যক্তিগত নির্দেশনা আছে, অর্থাৎ ব্যক্তিভিত্তিক যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার কথা বললাম, ব্যক্তিগত বৈষম্যের কথা মাথায় রেখে অভিজ্ঞতা বেসিসে এবং সক্রিয়তা ভিত্তিক, অর্থাৎ যেটা কাজে হাতে কলমে করে শিখবে সেই ব্যাপারে কিন্তু তাকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সে হয়তো দেখার ওপরে বা তারপরে মেমোরাইজেশনে সমস্যা হচ্ছে, দেখার মাধ্যমে বা হাতে কলমে কাজ করলে সেটা কিন্তু তার মনে থেকে যাবে। সেই হাতে কলমে কাজের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য। এরপরে আসছে প্রযুক্তি ও সঠিক উপকরণের ব্যবহার করতে হবে, অর্থাৎ এখন নানা ধরনের টেকনিক বেরিয়ে গেছে, টেকনোলজির আবিষ্কারের ফলে নানা ধরনের নতুন নতুন টেকনিক আসছে, টেকনিক সবগুলোকে কিন্তু তার জন্য কিন্তু কাজে লাগানোর চেষ্টা করতে হবে, যার ফলে কিন্তু শেখাটা তার কাছে আনন্দদায়ক হয়, কখনোই যেন পীড়াদায়ক না হয়। আর স্বাভাবিক পরিবেশে চলাফেরার প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ কোন জায়গাতে চললে সে স্বাভাবিকভাবে চলতে পারবে, বাধা পাবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে না, যার ফলে অন্য কোনো সমস্যা তৈরি হবে না। এই জাতীয় জায়গাতে তাকে কিন্তু সমস্যাগুলো ওভারকাম করার জন্য প্রশিক্ষণ দিতে হবে। এরপরে হচ্ছে শ্রবণে যে সমস্ত শিক্ষার্থীরা সাফার করছে, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য কি কি মেজারমেন্ট নেওয়া যায় বা কী কী নির্দেশনা দেওয়া যায়। অবশ্যই এর জন্য যান্ত্রিক কৌশল ব্যবহার করতে হবে, ওষ্ঠের ভাষা পাঠ করতে হবে। তুমি যখন কথা বলছো তোমার
তুমি কোনটা ক, খ, ন এই যে বলছো, এর ফলে তোমার জিভের কি উচ্চারণ হচ্ছে, তোমাকে থেমে থেমে সেই ধরনের কথা বলতে হবে। এবং মুখের উচ্চারণের সাথে হাতে লিখে যে ব্যাপারটা, কারণ যারা কানে শোনার ক্ষেত্রে সমস্যা, তাদের কথা বলারও সমস্যা থাকবে, কিন্তু চোখের ক্ষেত্রে তারা কিন্তু তুলনায় অন্যদের থেকে বেশি প্রয়োগ করবে, কারণ সেখানে তাদের কিন্তু ওই ওই অঙ্গটা তুলনামূলকভাবে একটু বেশি ব্যবহার অবশ্যই তাকে সহজাতভাবে করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে তুমি মুখে ক বলছো, তার সাথে সাথে কটা লিখে দেখালে যে এইটা হচ্ছে ক এর উচ্চারণ। আমি মুখে তখন এইটা বললে বুঝবে ক, এটা বললে বুঝবে খ। আবার কতগুলো উচ্চারণ আছে যেগুলো তোমার মুখের উচ্চারণই ধরা পড়ে যাবে, যেমন প, ফ, ব, ভ, ম, এই যে এই ব্যাপারগুলো, এগুলো ক, খ, গ এর থেকে কিন্তু তুলনামূলকভাবে আলাদা। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা উচ্চারণের জন্য কি কি ধরনের উচ্চারণ তুমি করবে সেই বাচ্চাটির সামনে, সেটা কিন্তু অস্থির ভাষা পাঠের প্রশিক্ষণ দিতে হবে। এরপরে শিক্ষার্থীর সামনে কথা বলতে হবে যাতে শোনার ক্ষেত্রে সমস্যা, সামান্যতম সমস্যা থাকলে শিক্ষার্থীদেরকে একবারে বেঞ্চের সামনে নিয়ে এসে বসো, অর্থাৎ ক্লাসরুমে একবারে প্রথম দিকে বসুক যাতে তারা সহজে শুনতে পায়। একটু চিৎকার করে তোমাকে বলতে হবে, ইশারা পাঠ করতে হবে, সমন্বিত পাঠের ব্যবস্থা করতে হবে, কম্পন স্পর্শ পদ্ধতির ব্যবহার এবং দরকারে বিশেষ শিক্ষকের পরামর্শ। অর্থাৎ যারা যে সমস্ত টিচাররা এই বিশেষ করে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থার জন্য বেশি স্পেশালাইজ, তাদেরকে সাহায্য নিতে পারো। এরপরে আসছে ফিজিক্যালি চ্যালেঞ্জ লার্নার্স, অর্থাৎ এদের শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে, শোনার বা দেখার মেজর সমস্যা কিন্তু তুলনামূলকভাবে নেই, কারণ হাঁটা চলার সমস্যা অবশ্যই সমস্যা, কিন্তু সেখানে কি হচ্ছে, সেখানে দেখা, শোনা এবং বলা এই তিনটে মূল জায়গা থেকে কিন্তু সমস্যা না তৈরি হলে তাদের নর্মাল ক্লাসরুমে আনার তো যাবে। তাহলে সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থীদের ক্লাসরুমে আসাটাকে নিশ্চিত করতে হবে, এবং তুলনামূলকভাবে কথা বলিয়ে বা চোখে দেখার ক্ষেত্রে যেগুলো হাতে ঘরে বসে কাজ, ঠিক আছে, যে যে অঙ্গগুলো তার স্বাভাবিকভাবে কাজ করা যায় সেই অঙ্গগুলোর ব্যবহার করে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শেখার ব্যবস্থা করতে হবে। শারীরিক অক্ষমতার প্রকৃতি অনুযায়ী শিক্ষার ব্যবস্থা, এটাই হচ্ছে মূল কথা। বিকলাঙ্গতা যদি কম হয় তাহলে সাধারণ বিদ্যালয়ে তাদেরকে চলাফেরার সুযোগ সুবিধা করতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে। শারীরিক পরিশ্রম কম এই জাতীয় সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ দেবে এবং অকুপেশন থেরাপির মাধ্যমে আগামী দিনে যাতে তারা স্বনির্ভর হতে পারে এবং কর্মে নিযুক্ত হতে পারে, তার জন্য প্রথম থেকেই গাইডেন্স কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে। এরপরে আসছে যারা কিনা অ্যাফেক্টিভ ডোমেন থেকে আসছে, অর্থাৎ মানসিকভাবে অনুভবজনিত কোনো সমস্যার সাফার করছে, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট। এদের অন্যান্য সমস্যা নেই, মূল হয়তো কোনো ক্ষেত্রে প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারছে না, চটজলদি রেগে যাচ্ছে, ঠিক আছে, বা আরও অন্যান্য কোনো ভেতরে গভীরে কোনো সমস্যা আছে যেটা সে সকলের সামনে বলতে পারছে না। হয়তো হতে পারে সে বাবা মাকে ছোটোবেলা থেকে কাছাকাছি পায়নি, সেটা একটা সমস্যা তৈরি করতে পারে, নানাভাবে সমস্যা তৈরি করতে পারে। তবে সেই সমস্যার প্রেক্ষিতটাকে বুঝতে হবে। প্রথম হচ্ছে আগে চিহ্নিতকরণ এবং সেই তাদের প্রতি একটা বিশেষ দৃষ্টি আরোপ করতে হবে। শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল মনোভাব করতে হবে। সহপাঠীদেরকে বোঝাতে হবে যে ও কিন্তু তোমাদেরই মতন, ওকে কোনোভাবে নিপীড়ন করো না, ওকে কোনোভাবে তার অক্ষমতা নিয়ে কখনো হাসাহাসি করো না, বরঞ্চ তোমাদের মতন করে তাকে নাও। হয়তো যদি তোমাদের সাথে মিশতে না চায়, 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করতেই থাকো। এইভাবে সহপাঠীদেরকেও কন্ট্রোল করতে হবে যাতে সহপাঠীদের দ্বারা তোমার কাছে বাচ্চাটি ফ্রি না হলেও বন্ধুদের কাছে ফ্রি হতে পারবে, তারা একই বয়সী। তাহলে তাদেরকে সেই জায়গাটা থেকে, সেই বন্ধুত্বের জায়গা থেকে তাদেরকে সাহায্য করার জন্য তোমাকে বোঝাতে হবে। যৌথ শিক্ষণের ব্যবস্থা করতে হবে, অবশ্যই সকলের সাথে নিয়ে এসে শেখাতে হবে। এদের আলাদা করে প্রথম দিকে হয়তো শেখালো, পরবর্তী ক্ষেত্রে সকলের সাথে মিশিয়ে শেখানোর ব্যাপারটাই কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য। সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বেশি পরিমাণে মেশার জন্য, সামাজিক বিকাশের জন্য ডিবেট, বক্তৃতা, আলোচনা ইত্যাদি অংশগ্রহণে উৎসাহ দিতে হবে, যার ফলে তারা সামাজিক প্রেক্ষিতে অন্য সকলের সাথে মিশতে পারে। এরপরে যেটা মেন জিনিস, এতক্ষণ যে বিষয় সমস্যাগুলো, বিভিন্ন ধরনের সমস্যা এবং তার জন্য যে নির্দেশনা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, এইগুলো কিন্তু পরীক্ষাতে খুব বেশি পড়ে না, খুব রেয়ার পড়ে না সাধারণত, ধরে নাও। সুতরাং হয়তো একটা বললো যে ভিজুয়ালি ডিসেবলড লার্নারের ক্ষেত্রে কি সমস্যা সমাধানের কি পথ নিতে পারো, হয়তো 2টো উপায় বললো, তখন তুমি হয়তো 1-2টো ক্ষেত্রে মনে রাখবে। ওগুলো খুব একটা তোমাকে যে প্রত্যেকটা ক্ষেত্রে লিখে রাখতে হবে নোট আকারে তা কিন্তু না, জাস্ট একটু মাথায় রেখো। কিন্তু যেটা নোটের জন্য আমি প্রথমে বলেছিলাম, যেটা হচ্ছে নির্দেশনা ও পরামর্শ দানের বিভিন্ন স্তর এবং নির্দেশনা দানের আগে পর্যন্ত যে প্রি প্ল্যানটা, বিভিন্ন ধাপ, স্তর, এইগুলো করবে। এবং তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা লাইফ স্কিল ট্রেনিং, অর্থাৎ জীবন দক্ষতার প্রশিক্ষণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এর মাঝের আলোচনাগুলোর থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবং 10টি জীবন প্রণালী দক্ষতার প্রশিক্ষণ কিন্তু এখানে ইম্পর্টেন্ট আকারে দেওয়া হয়ে গেছে, যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুয়ের এই মূল 10টি নৈপুণ্যের কথা উল্লেখ করা হয়েছে, যার ফার্স্ট অফ অল এইগুলো হচ্ছে
জেনারেল সকলের ক্ষেত্রে, স্বাভাবিক শিক্ষার্থী সকলের জন্য সমস্যা, যে কোনো ধরনের সমস্যা কাটিয়ে ওঠার উপায়। আগে হচ্ছে আত্মসচেতন হতে হবে, নিজের সম্পর্কে আগে নিজেকে জানতে হবে, নিজের সম্পর্কে সচেতন হতে হবে, নিজের চাহিদা, বাসনা, কামনা এগুলো সম্পর্কে আগে জানতে হবে, নিজের নিজের প্রতি সচেতন হতে হবে, এবং শিক্ষার্থীদের মধ্যে তুমি টিচার হিসেবে সেই আত্মসচেতনতার ভিত্তিটাকে তোমাকে মজবুত করতে হবে, তাদের মধ্যে সেই দক্ষতাটাকে গড়ে তুলতে হবে। 2 নম্বর হচ্ছে অন্যের অনুভূতির সাথে একাত্ম হওয়া। এই আলোচনাগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে। অন্যের অনুভূতির সাথে একাত্ম হওয়া বা এমপ্যাথি, এটা হচ্ছে যাতে তুমি অন্যান্য, তোমার দ্বারা যাতে অন্যান্য, তুমি একজন শিক্ষক, তাহলে তোমার ক্লাসে একটি প্রবলেম লার্নার আছে, সমস্যামূলক শিক্ষার্থী আছে, অন্য শিক্ষার্থীদেরকে বোঝানো, যাতে করে তুমি বোঝাবে অন্য শিক্ষার্থীদের যারা স্বাভাবিক, যাতে ওই শিক্ষার্থীটিকে তারা তাদের মতন করে নেয়। হয়তো শিক্ষার্থীটি বিশেষ কোনো কারণে সমস্যাগ্রস্ত, হয়তো হতে পারে তার কোনো বিকলাঙ্গতা হতে পারে, মানসিক জায়গা থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে, তার দরুন তাকে যেন তারা কোনোভাবে সামাজিকভাবে বর্জন না করে, অন্য বন্ধুরা মিলে তাকে যেন না খেপায়, না নিপীড়ন করে, যাতে তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে বন্ধুরূপে গ্রহণ করে। যদি সে প্রথম দিকে মিশতে নাও চায়, পরবর্তীকালে যেন তাকে তারা গ্রহণ করে নেয়। তার জন্য তোমাকে কিন্তু অন্যের অনুভূতির সাথে একাত্ম হওয়ার প্রশিক্ষণ দিতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীকে। এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি টিচার হিসেবে চেষ্টা করবে শিক্ষার্থীদের মধ্যে সেই বোধটা গড়ে তোলা, যার দরুন তারা নিজেদের মধ্যে একাত্ম হতে পারে, অর্থাৎ একে অন্যের অনুভূতিটাকে বুঝতে পারে। এটাই তৈরি করবে পরেরটার ভিত, অর্থাৎ আন্তর্ব্যক্তিক সম্পর্ক। একজন যখনই অন্যজনের মনের অনুভূতিটাকে বুঝতে পারবে, তখনই দুটো ব্যক্তির মধ্যে ক্লোজ রিলেশন তৈরি হবে, অর্থাৎ দুটো ব্যক্তির মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতর হবে, অর্থাৎ তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। একজন আরেকজনের যখন অনুভূতিটাকে বুঝতে পারবে, তখন তারা সহজভাবে নিজেদের মধ্যে মিশতে পারবে, মনের ভাবটাকে প্রকাশ করতে পারবে। হতে পারে তোমার কাছে যদি একজন মনের কথা বলে হালকা হলো, সমস্যায় পড়েছিল, তোমার কাছে বলে হালকা হলো, তাহলে তুমি কিন্তু একটা খুব বড় মনের মানসিকতার, বা তুমি একটা খুব বড় সাফল্য সেটা তোমার কাছে, যেটা তোমার কাছে বলে হালকা হচ্ছে, সেটাও কিন্তু একটা তোমার খুব বড় দক্ষতা। এই দক্ষতাটা তোমাকে টিচার হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে জাগ্রত করতে হবে। এরপর হচ্ছে কার্যকরী ভাব বিনিময় দক্ষতা, অর্থাৎ কম অঙ্গভঙ্গির মাধ্যমে বা কম কথাবার্তার মাধ্যমে নিজের মনের ভাবটাকে অন্যের কাছে তুলে ধরা, এটা তোমাকে শিক্ষার্থীদের মধ্যেই তুলে ধরতে হবে। তুমি এর জন্য ট্রেনিং দেবে, দুটো শিক্ষার্থীর মধ্যে বাদানুবাদ বা এই ধরনের কথোপকথন তুলে ধরলে খুব কম কথার মাধ্যমে তার মুখ, চোখ, আচার আচরণ, কথাবার্তা দেখেই বোঝা যাবে সমস্যার মধ্যে পড়েছে। তার সমস্যা সমাধানের জন্য তুমি একজন বন্ধুকে বললে যে কী কী উপায় নেওয়া যেতে পারে, অর্থাৎ নিজের একটা বন্ধুর সম্পর্কে আর একটা বন্ধু বা একজন স্বাভাবিক ব্যক্তি সম্পর্কে আরেকজনের ক্ষেত্রে কি হচ্ছে, নিজের মনের ভাবটাকে কিভাবে প্রকাশ করতে পারবে, নানাভাবে ভাবটাকে প্রকাশ করতে পারে, কথা বলে হোক, লিখে হোক, যেভাবেই হোক, সেই ভাব প্রকাশের ব্যাপারটাকে যেন পরিষ্কারভাবে হয়, ঠিক আছে, যে অন্যদের কাছে যেন নিজের মনের ভাবটাকে সহজভাবে প্রকাশ করতে পারে। এবার হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ সমালোচনামূলক চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে হবে। সমালোচনামূলক চিন্তাভাবনা, যে যাই বললো, খুব সাদাসিধে হয়তো একটা তোমার শিক্ষার্থী আছে ক্লাসে, যে যাই বললো তাই মেনে নেয়, এটা কিন্তু আগামী দিনে তাকে কিন্তু জীবনে চলার পথে অসুবিধা তৈরি করবে। তাই সেক্ষেত্রে কী হবে, যে যাই বলুক না কেন, তার পেছনে যদি যুক্তি থাকে, তবে সেটাকে যুক্তি দ্বারা গ্রহণ করে তবেই সেটাকে মেনে নিতে পারে। যদি সেটা যুক্তি দ্বারা গ্রহণ না হয়, তাহলে সেটা যেন সে না মানে। এই ধরনের জিনিসটা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রশিক্ষণ দিতে হবে। এরপর হচ্ছে সৃজনাত্মক চিন্তা, ঠিক আছে, একটা স্বাভাবিক সমাধান, সহজ সমাধানকে কত বিভিন্ন উপায়ে তুমি, একটা স্বাভাবিক সমস্যাকে কত বিভিন্ন উপায়ে তুমি সমাধান করতে পারো, সেটাই হচ্ছে তোমার মধ্যে নানা সৃজনশীল চিন্তাভাবনা বা সৃজনাত্মক চিন্তার পরিচয়। ঠিক আছে, হতে পারে তুমি একটা মনের ভাব মুখে বলে প্রকাশ করতে পারো, লিখে প্রকাশ করতে পারো, আবার সেই লেখাটাকে সুন্দর রসবোধের পরিচয় দিয়ে কবিতার আকারে প্রকাশ করতে পারো, চিত্রকলার মাধ্যমে প্রকাশ করতে পারো, নৃত্য প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করতে পারো। প্রত্যেকটা কিন্তু একটা আর্ট, এবং তা কিছু না কিছু একটা বলবে। তাহলে সেই নানাভাবে নিজের মনের ভাবটাকে প্রকাশ করে তোলা, এটা কিন্তু একটা ব্যক্তির অনন্য একটা গুণের অধিকারী করে তোলে। সেটা যতটা সম্ভব একটা ব্যক্তির মধ্যে থাকবে, তত সেই ব্যক্তিটা অন্যদের কাছে প্রিয়পাত্র বা আইকনিক জায়গাতে পৌঁছতে পারবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমে সৃজনাত্মক চিন্তাভাবনা বা এই ধরনের চিন্তার পরিচয় বা এই দক্ষতার প্রশিক্ষণ দিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা হবে এখানে। তো এটা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কিন্তু যে কোনো পরিস্থিতিতে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে দেখে, কিছুটা তোমাকে শিক্ষক হিসেবে দেখে বা শিক্ষিকা হিসেবে দেখে শিখবে, বা গার্জেনদের কাছে বিভিন্ন পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে কি কি সিদ্ধান্ত নিচ্ছে তারা, এটা আস্তে আস্তে জীবনে চলার পথে একটা জায়গাতে যখন সে আগামী দিনের নাগরিক, তাকে এই প্রশিক্ষণগুলো তাকে দিতে হবে। হয়তো পরিস্থিতি বা সমস্যাটাকে তার কাছেই বলো, যে এই সমস্যার মধ্যে পড়ে তুমি একটা পরিবারের মাথা হিসেবে তুমি কি
পথ নিতে পারো, বা কি কি তোমার স্টেপ কি হবে। তখন সে যখন দেখবে যে আস্তে আস্তে প্রথম দিকে হয়তো সে পারবে না, পরের দিকে তখন দেখবে সে হয়তো একটা এমন চিন্তাভাবনা বা এমন বক্তব্য প্রকাশ করলো যেটা হয়তো দেখা যাবে তাকে একটা পরিণত মানুষের পরিচয় দিচ্ছে। সেটাই কিন্তু আস্তে আস্তে এই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার ট্রেনিং। এরপরে হবে সমস্যা সমাধানের দক্ষতা। যে কোনো ধরনের সমস্যা তার কাছে আসুক না কেন, সমস্যাটাকে সমাধান করবার মতন ঠান্ডা মাথা বা সেই ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীকে দিতে হবে। যে কোনোভাবে সমস্যা সমাধান করার মতন ধৈর্য, সহ্য, মানসিকতা সেই ধরনের তৈরি করতে হবে। এরপর হচ্ছে প্রক্ষোভকে জয় করা। যে কোনো পরিস্থিতি হতে পারে, আমরা হয়তো কোনো পরিস্থিতিতে রেগে যেতে পারি চট জলদি। কোনো একটা হয়তো গুরুজন আমাদের সাথে কথা বলছে, সেই গুরুজনের সামনে উঁচু গলায় কথা বলাটা শোভা পায় না, সেখানে হয়তো কোনো কোনো বাচ্চা থাকে যার ফলে সেখানেও তারা রাগ দেখিয়ে ফেললো, তার ফলে সকলের কাছে অপ্রিয় হতে পারে। তাই নিজের ইমোশনটাকে, নিজের অবদমিত মনোভাবটাকে, সেটাকে যেন কন্ট্রোল করা, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা। আমরা স্বাভাবিকভাবে যারা নর্মাল, তারা কিন্তু নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পরিবেশ থেকেই শিখেছি, কিন্তু সকলের ক্ষেত্রে সমানভাবে হয় না, সব বাচ্চা সমানভাবে কন্ট্রোল করতে পারে না। সেটা তার পরিবেশের কারণে হতে পারে, বা সেইভাবে তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হতে পারে। এই প্রক্ষোভকে জয় করার প্রশিক্ষণ কিন্তু দিতে হবে তোমাকেই টিচার হিসেবে, এবং বাড়িতে গার্জেনের সাথে পাশাপাশি একই প্যারালাল চিন্তাভাবনা হবে, যাতে করে নিজের ইমোশনটাকে সে কন্ট্রোলে রাখতে পারে। সবসময় নিজের মন যেটা চাইবে সেটাই কিন্তু সবসময় করা যায় না। নিজের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করে যেটা সমাজের পক্ষে যুক্তিগ্রাহ্য এবং শোভন, সেইটা কিন্তু করা যাবে। তাহলে সেক্ষেত্রে অনেক সময় নিজের অবদমিত চিন্তাভাবনা বা মানসিকতা, সেটাকে কিন্তু দমিয়ে তোমাকে কিন্তু সমাজসিদ্ধ পথে এগোতে হয়। সেইগুলোই কিন্তু প্রক্ষোভকে জয় করার ট্রেনিং। এগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে তোমাকে দিতে হবে। লাস্ট হচ্ছে চাপ মুক্ত হওয়া। যে কোনো পরিস্থিতি থেকে হালকা হওয়ার জন্য, চাপগুলোকে দূরে সরানোর জন্য নানা ধরনের অবসর যাপন মানুষ নানাভাবে করে থাকে। কেউ গান শুনতে পারে, কেউ নিজের মনের কথা বন্ধুকে বলে হালকা হতে পারে, ঠিক আছে, কেউ হয়তো ডায়েরি লিখে হালকা হতে পারে, বা টিভি দেখে, বা নানা ধরনের হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে হতে পারে। এই যে চাপ মুক্ত হওয়া, এই চাপ মুক্ত হওয়ারও কিন্তু প্রশিক্ষণ দেওয়া দরকার। কারণ শুধু যদি চাপ মানুষের মধ্যে পড়তে থাকে দিনের পর দিন, দিনের পর দিন, তাহলে কিন্তু ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়বে। তাহলে স্বাভাবিক বিকাশ তার মধ্যে কিন্তু থাকবে না। তাহলে স্বাভাবিক বিকাশের পথটাকে কখনোই বন্ধ হতে দেওয়া যাবে না। তার জন্য কি চাপ মুক্ত হওয়ার প্রশিক্ষণ কিন্তু তোমাকে শিক্ষার্থীদেরকে টিচার হিসেবে দিতে হবে। এই 10টি প্রশিক্ষণ শিক্ষার্থীদেরকে দিলে তোমার শিক্ষার্থীরা আগামী দিনে সুষ্ঠু স্বাভাবিক নাগরিক হিসেবে আগামী দিনে জীবনযাপন করতে পারবে। তাহলে এই 10টি মূল জীবন প্রণালী দক্ষতার প্রশিক্ষণ শিক্ষক হিসেবে তোমাকে দিতে হবে, যেটা হু প্রেসক্রাইব করেছে। এই আলোচনাটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো, এবং এটা আশা করা যায় পরীক্ষায় পড়লেও পড়তে পারে, ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে এই আলোচনাগুলো একটু শুনবে। আচ্ছা, আমাদের প্রবলেম লার্নার জাতীয় আলোচনা এখানেই শেষ হচ্ছে। এখানে কিছু নোট আকারে কিছু দেওয়া হলো, সবগুলো নোট হিসেবে লিখতে হবে না। নির্দেশনা, পরামর্শ দানের ধাপ, স্তর, সংজ্ঞা আর জীবন প্রণালী দক্ষতার প্রশিক্ষণ, এই আলোচনাটা একটু মাথায় রেখো। দরকার পড়লে এই জায়গাগুলো একটু বারবার শুনো। তাহলে আশা করা যায় তোমাদের যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে, এই প্রশ্নগুলোকে তোমরা ওভারকাম করে যেতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্ষেত্রে মূল্যায়নের রাশিবিজ্ঞান আমরা আবার 4th ইউনিটে ফিরে যাব, ফার্স্ট হাফের। সেখানে আমরা আবার প্রয়োজনীয় দরকার পড়লে সেই যে মেথডে পড়ানো যাবে সেই মেথড অনুযায়ী আমরা শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।